আসসালামু আলাইকুম, জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো পরে বিস্তারিত। স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হয়েছে বলছে মির্জা ফখরুল। এরপর জানিয়ে দিব স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়া কিংবা সরে যাওয়া বিষয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বজন বলতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে সন্তান ও স্ত্রীকে বুঝিয়েছেন যা কথা। এদিকে প্রধানমন্ত্রী বলছে 14 দল আছে এবং থাকবে। উপজেলা নির্বাচন আচরণবিধি ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না বলছে ইসি রাশেদা। চুক্তিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু বলছে হামাস। সবশেষে জানিয়ে দিব, গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে 80 বছর। জাতিসংঘ বলছে গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে 80 বছর সময় লাগবে। এদিকে অবরুদ্ধ গাজায় আবারও ত্রাণ তৎপরতা শুরু করেছে, প্রবেশ করেছে 400 ত্রাণবাহী ট্রাক। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। এছাড়া পশ্চিম তীরে শিশু হত্যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ উঠেছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হয়েছে বলছে মির্জা ফখরুল। স্বাধীন সাংবাদিকতাকে নিরুদ্দেশ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কোনো স্বৈরশাসকই চিন্তা, মুদ্রণ ও লেখনী স্বাধীনতা সহ্য করতে পারে না। বাংলাদেশেও এখন এক দলীয় স্বৈরশাসনে মুক্ত গণমাধ্যমের উপর নামিয়ে আনা হয়েছে নিপীড়নের খড়গ। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে স্বাধীন সাংবাদিকতাকে নির্দেশ করা হয়েছে। শুক্রবার বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। এতে অবিলম্বে বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আহ্বান জানান বিএনপির এই নেতা। সরকার বিরোধী কণ্ঠস্বরকে নিস্তব্ধ করার জন্য একের পর এক কালো আইন প্রণয়ন করা হয়েছে দাবি করে মির্জা ফখরুল বলেন, সাংবাদিক ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে গ্রেপ্তারের মাধ্যমে আইনের দিন পর পর কারাগারে অন্তরীণ রাখা হচ্ছে। শুধু তাই নয়, তাদের জামিন পাওয়ার অধিকারকেও বাধাগ্রস্ত করা হচ্ছে। গণতন্ত্রকে সমাধিস্থ করতেই স্বাধীন গণমাধ্যমের অস্তিত্বকে অস্বীকার করে কর্তৃত্ববাদী সরকার। তিনি বলেন, মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে সারা বিশ্বে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। এই বছর দিবসটির মূল প্রতিপাদ্য গ্রহের জন্য গণমাধ্যম পরিবেশগত মোট সংকট মোকাবেলায় সাংবাদিকতা। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে প্রতিপাদ্যটি বিশেষ গুরুত্ব বহন করে। বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইনটি দেশে বিদেশে ব্যাপকভাবে সমালোচিত হলেও আওয়ামী লীগ সরকার এই আইনকে সাংবাদিক, ভিন্ন মতের মানুষ ও বিরোধী দলের নেতাকর্মীদের দমন করতে যথেচ্ছ ব্যবহার করছে, যাতে কেউ সরকারের বিরুদ্ধে সত্য কথা বলতে না পারে। তিনি বলেন, 1971 সালে জাতিসংঘের সাধারণ সভায় 3 মে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে এর স্বীকৃতি দেওয়া হয়। ইউনেস্কোর মতে অবাধ ও মুক্ত চিন্তা এবং মত প্রকাশের অধিকার হচ্ছে মানবাধিকারের অন্তর্নিহিত শক্তি। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমি সংবাদ মাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তার জন্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সামিল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি জোরালো আহ্বান জানান বিএনপির এই নেতা। স্বজনদের প্রার্থী হওয়ার বিষয়টি ব্যাখ্যা করলেন ওবায়দুল কাদের। উপজেলা পরিষদ নির্বাচনে মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়া কিংবা সরে যাওয়া বিষয়ে কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বজন বলতে প্রধানমন্ত্রী সুনির্দিষ্টভাবে সন্তান ও স্ত্রীকে বুঝিয়েছেন যা গত বৃহস্পতিবার সকালে রাতের সভায় তিনি এসব কথা খোলাসা করেছেন। শুক্রবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচন নিয়ে আমি বক্তব্য রেখেছি। অনেকে ভেবেছিলেন আমি নিজেই নিজের নাম বলে বেড়াচ্ছি, কিন্তু গতকাল নেত্রী নিজেই এ নিয়ে খোলাসা করে বলেছেন। স্বজন বলতে শুধুমাত্র 2টি শব্দ উল্লেখ করেন, স্ত্রী ও সন্তান। প্রধানমন্ত্রী বরাদ দিয়ে ওবায়দুল কাদের বলেন, সেখানে কোনো প্রকার হস্তক্ষেপ ও প্রভাব বিস্তার করা যাবে না, প্রশাসনকে প্রভাবিত করা যাবে না, নির্বাচনকে প্রভাবিত করা যাবে না। সে কথা তিনি পরিষ্কারভাবে বলেছেন। তার গাইডলাইন অনুযায়ী আমরা আমাদের পার্টির কার্যক্রম পরিচালনা করব এবং উপজেলা নির্বাচনের ব্যাপারেও আমাদের
নেত্রীর গাইডলাইন্স অনুযায়ী আমাদের দায়িত্ব পালন করব। প্রধানমন্ত্রীর বলা পরিবারের মধ্যে যেন সবকিছু কেন্দ্রীভূত না করে এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, স্বজনদের সব কিছু দেওয়ার জন্য যদি সবকিছু কেন্দ্রীভূত করা হয় তাহলে দলের দীর্ঘদিনের ত্যাগী নেতারা কোথায় যাবে? একথা আমাদের সভাপতি বলছেন। আমাদের বক্তব্য সেটাই। উপজেলা নির্বাচনে নিজের ভাইয়ের প্রার্থী হওয়া নিয়ে তিনি বলেন, আপনারা প্রশ্ন করতে পারেন, আমার এক স্বজন উপজেলা প্রার্থী হয়েছেন, সেখানে প্রশ্ন হচ্ছে আমাদের সমর্থন আছে কিনা, আমি তার পক্ষে প্রশাসন বা নির্বাচনকে প্রভাবিত করছি কিনা সেটাই দেখার বিষয়। পার্টির কারো এর সঙ্গে কোনো সংযোগ নেই, নেতৃত্ব স্থানীয় কারো এর সঙ্গে সমর্থন নেই, আমার সমর্থন তো প্রশ্নই ওঠে না। তিনি আরও বলেন, অনেকেরই এর মধ্যে মনোনয়ন প্রত্যাহার করতে শুরু করেছেন। আমাদের কয়েকজন আগেই প্রত্যাহার করেছেন। আমাদের গোলাম দস্তগীর ছেলে প্রত্যাহার করেছেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে যাবে না সেটাও বলা যায় না। আমাদের প্রধানমন্ত্রীর যে গাইডলাইন সেটা আমি মুখে বলবো আর কাজে করব আরেকটা, এটাই আমি বিশ্বাসী নয়। কোনো প্রকার স্বজনপ্রীতি আমি কখনো কোনো অবস্থাতে প্রশ্রয় দেব না। এদিকে প্রধানমন্ত্রী বলছে 14 দল আছে এবং থাকবে। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনে 14 দলে অনেকে প্রার্থী দিয়েছিল, নির্বাচন করছে। আর নির্বাচনে জেতা না জেতা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট থাকবে। থাইল্যান্ড সফর অভিজ্ঞতা জানাতে বৃহস্পতিবার গণভবনে সংবাদ সম্মেলনে এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সেখানে 14 দল নিয়ে প্রশ্ন আসে। একজন সাংবাদিক বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর 14 দলীয় জোটের কোনো কার্যক্রম চোখে পড়ছে না। এমনকি অনেকে বলছেন 14 দল থাকবে না। এ ব্যাপারে আওয়ামী লীগ সভাপতির ভাষ্য জানতে চাই সেই সাংবাদিক। জবাবে শেখ হাসিনা বলেন, 14 দল তো অবশ্যই আছে, থাকবে না কেন? তাদের সাথে আমাদের সবসময় যোগাযোগ আছে। যোগাযোগ নেই তা তো না। এখন 2-4 জন বিক্ষিপ্তভাবে কি বলছে আমি জানি না। আমাদের যিনি সমন্বয় করেন আমির হোসেন আমর সাহেবের উপর দায়িত্ব দেওয়া আছে, দলের পক্ষ থেকে তিনি যোগাযোগ রাখেন। শেখ হাসিনা বলেন, নির্বাচনে 14 দলের অনেকে প্রার্থী দিয়েছিল, নির্বাচন করছেন। নির্বাচনে জেতা না জেতা আলাদা কথা, কিন্তু আমাদের এই জোট থাকবে। এইটুকু বলতে পারে জোট শেষ হয়ে গেছে বলল কে? উল্লেখ্য, বিএনপি নেতৃত্বাধীন 4 দলীয় জোট সরকারের বিরুদ্ধে আন্দোলনে 2004 সালে আওয়ামী লীগের নেতৃত্বে 14 দলীয় জোট গঠিত হয়। 2008 সাল থেকে 14 দল ও আওয়ামী লীগ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে আসছে। সর্বশেষ একাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগ জোট শরিকদের 16টি আসন ছাড় হলেও এবার তা কমিয়ে 60টি করা হয়। এর মধ্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও জাসদ 3টি করে এবং জাতীয় পার্টি জেপি একটি আসনে আওয়ামী লীগের প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করে। ওই নির্বাচনে 225টি আসনে জয় পেয়ে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করে আওয়ামী লীগ। তবে 14 দলের শরিকরা জয়ী পান কেবল 2টি আসনে। উপজেলা নির্বাচন আচরণবিধি ভাঙলে কাউকে ছাড় দেওয়া হবে না বলছে ইসি রাশেদা। কেউ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠিন আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। তিনি বলেন, আগামী 8 মে এক দফার উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু করতে ইতিমধ্যে কমিশনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়াম এ প্রথম ধাপে অনুষ্ঠিত জেলা 3 উপজেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সম্ভাব্য প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। ইসি বলে, নির্বাচন আচরণবিধি না মানলে কাউকে ছাড় দেওয়া হবে না। সে সঙ্গে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ পেলে তা খতিয়ে দেখা হবে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে রাজশাহী রেঞ্জের পুলিশ মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্মকর্তা ছিলেন সেখানে। চুক্তিতে যেতে আগ্রহী নন নেতানিয়াহু, বলছে হামাস। গাজা যুদ্ধ বন্ধে চুক্তিতে যেতে আগ্রহ নন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি প্রায় 7 মাস ধরে চলা যুদ্ধবিরতি কোনো উদ্যোগ না নিয়ে বরং উস্কানি দিচ্ছে বলে শুক্রবার অভিযোগ জানিয়েছেন হামাসের একজন শীর্ষ কর্মকর্তা। খবর এএফপির হামাস নেতা হুসাম বদরান এএফপিকে বলেছেন, কায়রোতে বৈঠকে বসার আগে হামাস নেতারা তার মিত্র গোষ্ঠীগুলোর সঙ্গে অভ্যন্তরীণ আলোচনা করছিল।
তবে তিনি সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু বারবার তার বিবৃতিতে জোর গলায় বলেছেন রাফায় অভিযান কোনোভাবেই থামাবেন না। তার মানে তিনি কোনো চুক্তিতে যেতে আগ্রহী নন। টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, নেতানিয়াহু আগের সব আলোচনায় বাধা দিয়েছেন। এটাও স্পষ্ট যে তিনি এখনও সে প্রচেষ্টাই করছেন। তিনি কোনো চুক্তিতে যেতে আগ্রহী নন, তাই তিনি চলমান প্রচেষ্টা ঠেকাতে মিডিয়াতে এসব বিবৃতি দিচ্ছেন। মিশর, কাতার ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি সূত্র প্রক্রিয়াধীন ছিল। চুক্তির অধীনে 40 দিনের যুদ্ধবিরতি ও সম্ভাব্য হাজার হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ইসরায়েলি জিম্মি মুক্তির বিষয় অন্তর্ভুক্ত থাকার কথা শোনা গিয়েছিল। হামাস নেতা বদরান বলেছেন, হামাসের লক্ষ্য স্থায়ী যুদ্ধবিরতি ও গাজা উপত্যকা থেকে দখলদার বাহিনীকে সম্পূর্ণ প্রত্যাহার করানো। তবে নেতানিয়াহু তার বক্তব্যে হামাসের লক্ষ্যের পুরো বিপরীতে অবস্থান নিয়েছেন, কারণ তিনি প্রতিশ্রুতি দিয়েছেন রাফা সহ অন্য অঞ্চলের ইসরায়েলি সেনাবাহিনী হামাসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে। রাফায় প্রায় 15 লাখ ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। এটি তাদের শেষ আশ্রয়স্থল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর হামাসের কাতার ভিত্তিক রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়া বৃহস্পতিবার বলেছেন, একটি চুক্তির জন্য হামাস শিগগিরই তাদের প্রতিনিধি দল মিশর পাঠাবে। চুক্তিতে ফিলিস্তিনি জনগণের দাবি তুলে ধরা হবে। ইসরায়েলি নৃশংস অভিযানের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখন পর্যন্ত 34,600 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে সময় লাগবে 80 বছর। জাতিসংঘ বলছে গাজাকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে 80 বছর সময় লাগবে। এদিকে অবরুদ্ধ গাজায় আবারও ত্রাণ তৎপরতা শুরু করেছে। প্রবেশ করেছে 400 ত্রাণবাহী ট্রাক। অন্যদিকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। এছাড়া পশ্চিম তীরে শিশু হত্যা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ উঠেছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে যদি গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হয় এবং স্বাভাবিক গতিতে সেখানে ঘরবাড়ি, হাসপাতাল, পরিষেবা কেন্দ্র, রাস্তাঘাট ও আগেরকার অন্যত্র অবকাঠামো পুনর্নির্মাণের কাজ শুরু হয়, সেক্ষেত্রে উপত্যকাকে 7 অক্টোবরের হামলার আগের অবস্থায় ফিরিয়ে আনতে সময় লাগবে 80 বছর। যদি পুনর্নির্মাণ ও পুনর্গঠনের কাজের গতি স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি উন্নত করা হয়, তাহলে উপত্যকাকে আগের মতো বসবাসযোগ্য করে তুলতে 2040 সাল পেরিয়ে যাবে। বৃহস্পতিবার এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি বিষয়ক প্রকল্প ইউএন ডেভেলপমেন্ট প্রোগ্রাম, সেখানে এই তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী গত 7 মাস ধরে গোলা ও বোমা বর্ষণের নজিরবিহীন তছনছ করে গেছে গাজাকে। উপত্যকার অন্তত 80,000 ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং গোটা উপত্যকায় দরিদ্র বেড়েছে ভয়াবহভাবে। ইউএনডিপির প্রতিবেদনে অবশ্য গাজার ভবনগুলো পুনর্নির্মাণের পাশাপাশি জনগণের আর্থিক অবস্থাকেও আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। ইউএনডিপির প্রশাসনিক কর্মকর্তা এসিম স্টেইনার এই প্রসঙ্গে বলেন, অভূতপূর্ব মাত্রার প্রাণহানি, অবকাঠামো ও অর্থনৈতিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং দারিদ্র্যের ব্যাপক উল্লম্বনের কারণে গাজায় সার্বিক যে ক্ষয়ক্ষতি হয়েছে তা স্বল্প সময়ের মধ্যে কাটিয়ে ওঠা একেবারে সম্ভব নয়। এই যুদ্ধ গাজার আগামী কয়েক প্রজন্মের ভবিষ্যৎ ব্যাপক বিপদ ফেলে দিয়েছে। প্রতিবেদনে ইউএনডিপি বলছে, যুদ্ধের মধ্যে 2030 সালের ডিসেম্বর গাজায় মোট জনসংখ্যার মধ্যে দারিদ্র্যের হার ছিল 38.8%। বর্তমান যুদ্ধ 6 মাস পেরিয়ে 7 মাসে পা দিয়েছে। যদি 9 মাস পর্যন্ত এই অবস্থা থাকে, তাহলে গাজায় দারিদ্র্যের হার পৌঁছাবে 60.7%। এর অর্থ যুদ্ধ আর 2 মাস অব্যাহত থাকলে গাজায় মধ্যবিত্ত বলে কোনো শ্রেণীর অবস্থান থাকবে না। আর প্রতিবেদনে বলছে ইউএনডিপি। এদিকে এর আগে বুধবার জাতিসংঘের আরেক সংস্থা ইউনাইটেড নেশনস মাইন অ্যাকশন সার্ভিস জানায়, রুশ বাহিনীর গত 2 বছরের অভিযানে ইউক্রেনে যত ধ্বংসস্তূপ হয়েছে, গাজায় ইসরায়েলি বাহিনীর গত 7 মাসের অভিযানে যে পরিমাণ ধ্বংসস্তূপ জমেছে তা ইউক্রেনের রুশ বাহিনীর গত 2 বছরে জমা ধ্বংসস্তূপকে ছাড়িয়ে গেছে। এদিকে গাজায় 400 ত্রাণবাহী ট্রাক প্রবেশ করে বলে জানিয়েছেন ইসরায়েলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ইসরায়েলি সরকারি কার্যক্রমের সমন্বয়কারী সংস্থা ট্রাকগুলো গাজায় প্রবেশের অনুমোদন দেয়। এক বার্তায় সংস্থাটি জানায়, উত্তর গাজায় বিমান থেকে মানবিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি 22 ট্রাক ত্রাণ উত্তর গাজায় সরবরাহ করা হয়েছে বলে জানানো হয়। গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এপ্রিলে প্রতিদিন গড়ে 163
ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে ইসরায়েল যে সংখ্যক ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমোদন দিয়েছে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত কম, কারণ অবরুদ্ধ এলাকায় প্রতিদিন 1000 ত্রাণবাহী ট্রাক দরকার। অন্যদিকে গাজায় ভয়াবহ পরিস্থিতির কথা উল্লেখ করে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা প্রবেশের অনুমতি না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।